একটা প্রবাদে আছে, মানুষ যখন বিপদে পড়ে তখন সে ঈশ্বরের খোঁজে মানুষের দিকেই হাত বাড়ায়, কারণ মানুষই পারে অন্য একটা মানুষের শেষ আশ্রয় হতে। কিন্তু যদি এমন কোনো রাত আসে যেখানে চারপাশের চেনা মানুষগুলোই এক একটা হিংস্র পশুর চেয়েও ভয়ঙ্কর হয়ে ওঠে, যদি একটা গোটা শহর জেগে থেকেও অন্ধ আর বোবা হয়ে যায়। রাত তখন প্রায় 12টা বেজে গেছে। ঢাকার যাত্রাবাড়ির ধলপুরের নির্জন একটা মোড়। ল্যাম্পপোস্টের আবছা আলোয় একজন মহিলা এদিক ওদিক তাকাচ্ছেন, পোশাক এলোমেলো, চোখে চরম বিভ্রান্তি। তিনি পথ খুঁজছেন, কিন্তু এই শহর তাকে চেনে না। তিনি হয়তো কারো মা, আবার কারো স্ত্রী, আর তাকে দেখে মনে হচ্ছিল তিনি একজন মানসিক ভারসাম্যহীন নারী। ঠিক তখনই একটা অটোরিকশা এসে থামে মহিলার পাশে। চালক নেমে মিষ্টি করে কথা বলে, তারপর তাকে অটোতে তুলে নেয়। আর কয়েক সেকেন্ডে রিকশাটা মোড় নিয়ে একটা অন্ধকার গলির ভেতরে ঢুকে পড়ে। আর তারপর শুরু হয় 4 ঘন্টার নারকীয় তাণ্ডব। সিসিটিভি ক্যামেরা সব দেখেছে, প্রতিটা মুহূর্ত রেকর্ড করেছে। একজন অসহায় নারীর চিৎকার, প্রতিরোধ আর অমানবিক নির্যাতন। একের পর এক জানোয়ার এসে সেখানে জড়ো হয়েছে। কামড়, আঘাত, নির্মম পাশবিকতা চলতে থাকে প্রায় 4 ঘন্টা ধরে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর কি জানেন? ওই 4 ঘন্টায় অন্তত 14 জন মানুষ ওই রাস্তা দিয়ে গিয়েছিল, কিন্তু কেউ থামেনি। কেউ চিৎকার শুনেও জানালা পর্যন্ত খোলেনি, কেউ একটা ফোন করেনি। পুরো শহর জেগে থেকেও অন্ধ ও বোবা হয়ে গিয়েছিল। মূল ঘটনায় যাওয়ার আগে আমাদের একটু পেছনে ফিরতে হবে। ঘটনাটা বুঝতে হলে আগে চিনতে হবে এই কেসের মূল চরিত্রটিকে। হবিগঞ্জ জেলার একটা প্রত্যন্ত ছোট্ট গ্রাম। সেখানেই মাথা গোঁজার ঠাঁই ছিল একটা অতি সাধারণ পরিবারের। স্বামী পেশায় দিনমজুর, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা খাটুনি খেটে যা পান তা দিয়ে কোনো মতে টেনে টুনে সংসার চলে। ঘরে দুটো ফুটফুটে ছোট্ট বাচ্চা, আর এই 2 সন্তানের মা, যিনি বিয়ের কয়েক বছর পর থেকেই এক মারাত্মক মানসিক সমস্যায় ভুগতে শুরু করেছিলেন। গ্রামের মানুষজনও তাকে খুব ভালো করেই চিনত। মাঝে মাঝে তিনি হঠাৎ করে অন্যমনস্ক হয়ে যেতেন, একটু অদ্ভুত আচরণ করতেন, সবাই তা জানতো। কিন্তু তিনি আর যাই হন না কেন কখনো কারো ক্ষতি করেননি। ভীষণ নিরীহ, শান্ত একজন মানুষ। কিন্তু ওনার একটা মারাত্মক সমস্যা ছিল। মানসিক ভারসাম্য ঠিক না থাকার কারণে মাঝে মাঝে তিনি হঠাৎ করে একা বাড়ি থেকে বেরিয়ে পড়তেন, তারপর পথ হারিয়ে ফেলতেন। অবশ্য আগেও 2-1 বার এমন হয়েছিল, তবে ভাগ্য ভালো থাকায় পরিবার তাকে আশেপাশের এলাকার মধ্যেই খুঁজে পেয়েছিল। কিন্তু গত এপ্রিল মাসের 13 তারিখে যখন তিনি চেনা উঠোনটা পেরিয়ে বাইরের রাস্তায় পা রাখলেন, এবার আর তিনি ফিরলেন না। দিনমজুর স্বামী সন্ধ্যায় কাজ থেকে ফিরে দেখলেন পুরো বাড়ি ফাঁকা। 2টো বাচ্চা প্রতিবেশীর বাড়িতে বসে কাঁদছে, কিন্তু তাদের মা কোথাও নেই। লোকটা পাগলের মতো এপাড়া ওপাড়া ছুটলেন, মহল্লার পর মহল্লা ঘুরলেন, কিন্তু না, কেউ তাকে দেখেনি। পরের দিন নিরুপায় হয়ে থানায় একটা সাধারণ ডায়েরি করলেন তিনি। তারপর দিন গেল, সপ্তাহ গেল, 10 দিন থেকে 15 দিন, 15 দিন থেকে 20 দিন, কোনো সন্ধান নেই। হবিগঞ্জের সেই ছোট্ট গ্রাম থেকে একজন মানসিক ভারসাম্যহীন অসহায় মানুষ কিভাবে, কোন পরিস্থিতিতে এই ব্যস্ত ঢাকা শহরে এসে পৌঁছালেন, সেটা তদন্তে আজও পুরোপুরি স্পষ্ট নয়। মে মাসের 3 তারিখ রাতে ওনাকে দেখা গেল ঢাকার যাত্রাবাড়ির ধলপুর এলাকায়, একদম একা, সম্পূর্ণ নিঃসঙ্গ। আর ঠিক এই পয়েন্ট থেকেই শুরু হয়েছিল সেই রাতের হাড়হিম করা দুঃস্বপ্ন। এবার আমরা সরাসরি যাব সেই অভিশপ্ত রাতের দিকে। 3রা মে 2022 সাল। ঘড়ির কাঁটায় তখন রাত 11:30। ধলপুর এলাকার রাস্তাঘাট তখন অনেকটাই ফাঁকা। দিনের বেলার সেই চেনা ব্যস্ততা নেই। চায়ের দোকানগুলো একে একে ঝাঁপ বন্ধ করে দিচ্ছে। রাস্তায় 2-1টা ব্যাটারি চালিত অটোরিকশা আর সিএনজি ছাড়া আর তেমন কিছুই চলছে না। আমরা যারা ঢাকা শহরে থাকি তারা জানি যে এই ধলপুর এলাকাটা দিনের বেলা কতটা জনবহুল আর গমগমে হয়ে থাকে, কিন্তু রাত বাড়ার সাথে সাথে এর ভেতরের গলিগুলো কেমন যেন একদম নিঝুম অন্ধকার হয়ে যায়। ল্যাম্পপোস্টের আলো সব জায়গায় পৌঁছায় না, আর মূল রাস্তায় সিসিটিভি থাকলেও ভেতরের সরু গলিগুলোতে কোনো ক্যামেরা নেই। ঠিক সেই রাতে ধলপুরের রাস্তায় নিজের অটোরিকশাটা নিয়ে ঘুরছিল রুবেল নামের এক চালক।
সারাদিন ভাড়া মেরেও লোভটা একটু বেশি ছিল। রাতের দিকে আরো দুটো বাড়তি টাকা আয় করার চক্করে সে ওত পেতেছিল শিকারের আশায়। আর ঠিক তখনই মূল রাস্তার একটা মোড়ে তার চোখ পড়ে একজন মহিলার দিকে। তিনি একা দাঁড়িয়েছিলেন। মাঝরাতের ওই আলো আঁধারিতেও তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি অত্যন্ত অস্থির, বিভ্রান্ত। কোথায় যাবেন, কি করবেন কিছুই বুঝতে পারছেন না। পরবর্তীতে পুলিশের জেরায় রুবেল নিজের মুখে স্বীকার করেছিল সে প্রথম দেখাতেই বুঝতে পেরেছিল যে মহিলাটি স্বাভাবিক নন, তিনি মানসিক ভারসাম্যহীন। কিন্তু তার এই অসহায়ত্বটাই রুবেলের ভেতরের জানোয়ারটাকে জাগিয়ে তোলে। সে অটোরিকশাটা থামায়, ওনার সাথে কথা বলে, মিটিমিটি হেসে ওনাকে রিকশায় ওঠার জন্য অনুরোধ করে। সেই অসহায় মাও হয়তো ভেবেছিলেন এই লোকটা বুঝি তাকে তার ঘরে পৌঁছে দেবে। হয়তো মাঝরাতের এই অন্ধকার রাস্তায় একা থাকতে ওনার ভীষণ ভয় লাগছিল। সেই মুহূর্তে ভালো মন্দের বিচার করার মতো মানসিক অবস্থা ওনার ছিল না। মহিলাটি রিকশায় উঠে বসলেন আর সাথে সাথেই রুবেল এক্সিলারেটরে চাপ দিলেন। রিকশাটা চলতে শুরু করলো, কিন্তু সেটা মূল রাস্তা দিয়ে গেল না। রিকশাটা মোড় নিয়ে ঢুকে পড়লো ভেতরের একটা অন্ধকার গলিতে, আর একটু ভেতরে, আরো ভেতরে। এরপর সেই রিকশার মূল রাস্তায় ফিরে আসেনি। এই পুরো মামলার সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী কে জানেন? কোনো মানুষ নয়, একটা জড় বস্তু, একটা সিসিটিভি ক্যামেরা। ধলপুরের ওই গলির মুখের একটা বন্ধ দোকানের সিসিটিভি ক্যামেরা সেই রাতের পুরো ঘটনাটা নিঃশব্দে রেকর্ড করে রেখেছিল। তদন্তে নেমে গোয়েন্দা দল যখন সেই ফুটেজগুলো প্লে করলেন, পরে একজন অফিসার মিডিয়াকে বলেছিলেন ওনাদের এত বছরের চাকরি জীবনে এমন নির্মম ফুটেজ ওনারা খুব কম দেখেছেন। রাত 12:27 মূল মোড়ের ক্যামেরায় দেখা যাচ্ছে সেই মহিলাকে, পোশাক উস্কো খুস্কো। তিনি বারবার এদিক ওদিক তাকাচ্ছেন, যেন নিজের বাড়িটা খুঁজছেন। রাত 12:35 একটা অটোরিকশা এসে ওনার সামনে থামে। চালক রুবেল নেমে ওনার সাথে কথা বলে এবং ওনাকে রিকশায় তোলে। রিকশাটি বাম দিকের অন্ধকার গলিতে ঢুকে যায়। রাত 12:58 গলির ভেতরের একটা বন্ধ দোকানের সামনের ক্যামেরায় দেখা যায় রিকশাটা দাঁড়িয়ে আছে। সেখানে রুবেলের সাথে এসে যোগ দেয় তার আরেক সহযোগী জাকির হোসেন। রাত 1:30 থেকে ভোর 3:45 এই দীর্ঘ সোয়া 2 ঘন্টা বিভিন্ন কোণের ক্যামেরায় আংশিক যা ধরা পড়েছে তা এক কথায় নারকীয়। তদন্তকারীরা জানান ফুটেজে স্পষ্ট বোঝা যাচ্ছিল সেই অসহায় মহিলা নিজের সর্বশক্তি দিয়ে নিজেকে বাঁচানোর জন্য প্রতিরোধের চেষ্টা করেছিলেন। কিন্তু ওই অন্ধকার গুলিতে একে একে আরো কয়েকজন পাশবিক জানোয়ার এসে জমায়েত হয়। টানা 4 ঘন্টারও বেশি সময় ধরে একটা নারকীয় তাণ্ডব চলল। ক্যামেরার সব দেখলো, কিন্তু ক্যামেরা তো স্রেফ একটা যন্ত্র। সে তো আর হাত বাড়িয়ে কাউকে বাঁচাতে পারে না। সে শুধু নিঃশব্দে সাক্ষী হয়ে রইল মানুষের চরম পশুপক্ষী সুলভ আচরণে। ভোর 4:43 মূল রাস্তার ক্যামেরায় অটোরিকশাটা আবার ফিরে আসে। এবার রুবেল একাই রিকশা চালাচ্ছে এবং খুব দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে। আর রাস্তার পাশের একটা অন্ধকার কোণে পড়ে আছে একটা নিস্তেজ মানুষের শরীর। মে মাসের 4 তারিখ ভোর আনুমানিক 5টা ধলপুরের একজন রিকশা চালক প্রতিদিনের মতো সকালে রিকশা নিয়ে বের হয়েছিলেন। রাস্তার এক পাশে ওনার চোখ পড়ে একটা কাপড়ের স্তূপের মতো কিছুর ওপর। প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো মাতাল বা ভবে ঘুরে শুয়ে আছে, কিন্তু কৌতূহলবশত কাছে যেতেই ওনার বুকের ভেতরটা কেঁপে ওঠে। রক্তাক্ত বিবস্ত্র অবস্থায় পড়ে আছেন একজন নারী। লোকটি চিৎকার করে আশেপাশের মানুষকে ডাকেন। পুলিশে খবর দেওয়া হয়। দ্রুত ওনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের এমার্জেন্সি বেডে নেওয়ার পর চিকিৎসকরা প্রথম দেখাতেই বুঝতে পেরেছিলেন যে পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক। ওনার সারা শরীরে কামড় এবং একাধিক আঘাতের ক্ষতচিহ্ন। ওনার অবস্থা এতটাই ক্রিটিক্যাল ছিল যে তিনি আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় একটা কথাও বলতে পারেননি। হয়তো শেষবারের মতো নিজের সন্তানদের নামটা বলতে চেয়েছিলেন। হয়তো ওনার ওপর ঘটে যাওয়া সেই নারকীয় অত্যাচারের বিচার চাইতে চেয়েছিলেন, কিন্তু ওনার সেই ভাষা প্রকৃতি কেড়ে নিয়েছিল। পরের দিন অর্থাৎ মে মাসের 4 তারিখ দুপুরে হাসপাতালের ওই সাদা চাদরে ঢাকা বেডেই
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন 2 সন্তানের সেই হতভাগ্য মা। একবার ভাবুন, ঠিক সেই মুহূর্তে হবিগঞ্জের সেই প্রত্যন্ত গ্রামে বসে ওনার স্বামী কি করছিলেন? হয়তো বাচ্চাদের জন্য চুলায় ভাত চড়িয়ে ভাবছিলেন, আজও কি কোনো খবর আসবে না? আজও কি আমার স্ত্রী ফিরে আসবে না? খবর এলো, কিন্তু সেই খবরটা ওনার পুরো পৃথিবীটাকে এক নিমেষে ছারখার করে দিল। এই মর্মান্তিক মৃত্যুর পর যাত্রাবাড়ি থানায় একটি হত্যা ও গণধর্ষণের মামলা দায়ের করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটা স্পেশাল টিম দ্রুত মাঠে নামে। তদন্তের প্রথম এবং প্রধান অস্ত্র ছিল ওই সিসিটিভি ফুটেজ। পুলিশ ধলপুর এবং তার আশেপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ জব্দ করে ল্যাবে পাঠায়। সাইবার সেলের এক্সপার্টরা ডিজিটাল এনহ্যান্সমেন্ট প্রযুক্তির মাধ্যমে নম্বর প্লেট পরিষ্কার করে এবং মাত্র 36 ঘন্টার মধ্যে অটোরিকশার মালিক এবং তার সূত্র ধরে চালক রুবেলের আসল আইডি কার্ড ও ঠিকানা বের করে ফেলেন। পুলিশ যখন রুবেলের ধলপুরের বাসায় হানা দেয় তখন দেখা যায় সে অলরেডি ঘর ছেড়ে পালিয়েছে, কিন্তু ততক্ষণে তার মোবাইল নম্বর পুলিশের ট্র্যাকিং রাডারে চলে এসেছে। লোকেশন ট্র্যাক করে সাভারের একটা প্রত্যন্ত এলাকা থেকে রুবেলকে গ্রেফতার করা হয়। আর রুবেলের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং স্থানীয় সোর্সের সহায়তায় 24 ঘন্টার মধ্যে ধরা পড়ে তার মূল সহযোগী জাকির হোসেনও। কিন্তু বন্ধুরা, আপনাদের কি মনে হয় ধরা পড়ার পর এই নরপশুদের চোখে মুখে কি কোনো অনুশোচনা ছিল? বিন্দু মাত্র না। পুলিশের জিজ্ঞাসাবাদে রুবেল অত্যন্ত ঠান্ডা মাথায় বলেছিল, মহিলা যে পাগল তা তো প্রথমেই বুঝছিলাম, তাই ভাবলাম একটু মজা করি। আর জাকির হোসেন, সে তো নিজের দোষটা বাকিদের উপর চাপিয়ে দিয়ে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু তারা ভুলে গিয়েছিল ক্যামেরার লেন্সের সামনে কোনো অভিনয় চলে না। যখন ঢাকা থেকে হবিগঞ্জের সেই ছোট্ট গ্রামে ওনার মৃত্যুর খবরটা পৌঁছায়, বিশ্বাস করুন সেই দৃশ্যের কথা ভাবলে চোখের জল ধরে রাখা যায় না। ওনার স্বামী খবরের কাগজ আর টিভির ক্যামেরার সামনে কথা বলতে পারছিলেন না। কান্না জড়ানো গলায় শুধু বলছিলেন, আমি তো ওনারে খুব সাবধানে রাখতাম, ও তো কারো কোনো ক্ষতি করে নাই, কেন ওরে এমন কইরা মারলো? টানা 20টি দিন ধরে যে মানুষটা প্রতিটা মুহূর্তে পথ চেয়ে বসেছিলেন যে তার স্ত্রী ফিরে আসবে, আর সেই 20টি দিন ধরে তার স্ত্রী এই তিলোত্তমার ঢাকা শহরের রাজপথে ঘুরে বেরিয়েছিলেন, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত এবং চরম অসহায় অবস্থায়। ওনার ওই দুটো ছোট্ট ছোট্ট সন্তান, যারা এখনো ঠিক মতো বুঝতেই শেখেনি মৃত্যু কি জিনিস, তারা প্রতিদিন বাবাকে জিজ্ঞেস করে, মা কখন আসবে, মা আমাদের জন্য কি আনবে? এই অসহায় বাবার কাছে আজ কোনো উত্তর নেই। এদিকে ঘটনার পর ধলপুরের স্থানীয় বাসিন্দাদের সাথে যখন সাংবাদিকরা কথা বলেন, তখন তাদের মুখ থেকে যে উত্তরগুলো বেরিয়ে এসেছিল তা আরো বেশি লজ্জাজনক। এক বাসিন্দা বললেন, ওই রাতে চিল্লাচিল্লির শব্দ পাইছিলাম, ভাবছিলাম স্বামী স্ত্রীর ঝগড়া বা টোকাইদের মারামারি, তাই আমরা ঘর থেকে বের হই নাই। আরেকজন বললেন, ভাই এই এলাকায় রাতে ঝামেলা হইলে মাথা না ঘামানোই ভালো, এটা আমাদের অভ্যাস হয়ে গেছে, নিজের যান বাঁচানো ফরজ। বন্ধুরা, এই কেসটা তো এখানেই শেষ হতে পারত, অপরাধীরা ধরা পড়েছে, বিচার হবে, কিন্তু এখানে একটু থামুন। আমি আপনাদেরকে একটু গভীরভাবে চিন্তা করতে অনুরোধ করব। আমরা যখন কোনো ক্রাইম কেস দেখি তখন ভাবি অপরাধী তো রুবেল বা জাকির, ওরা সমাজ বিচ্যুত কিছু খারাপ মানুষ, কিন্তু একটু বুকে হাত দিয়ে বলুন তো, এই অপরাধের পেছনে কি আমাদের এই সমাজটারও কোনো দায় নেই? আমাদের বাংলাদেশের মানসিক স্বাস্থ্য সেবা কতটা সস্তা বা সহজলভ্য? হবিগঞ্জের মতো একটা প্রত্যন্ত জেলায় একটা দরিদ্র পরিবারের মানসিক ভারসাম্যহীন সদস্যের চিকিৎসার সুযোগ কতটা আছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, সেই অভিশপ্ত রাতে যে 14 জন মানুষ ওই রাস্তা দিয়ে হেঁটে গেলেন, ওনাদের মনে কি একবারের জন্য হলো না যে রিকশার ভেতর একটা মেয়ে কেন এভাবে হাত পা ছুটছে, কেন একটা মানুষ এভাবে কাঁদছে? আজ হবিগঞ্জের সেই জীর্ণ ঘরে দুটো ছোট্ট শিশু চিরতরে মা হারালো। সেই শূন্যতা কি কোনোদিন কোনো আদালতের রায়ে পূরণ হবে? কোনোদিন হবে না। এই গল্পগুলো, এই ক্রাইম কেসগুলো আপনাদের সামনে নিয়ে আসার উদ্দেশ্য কেবল সস্তা থ্রিল বা রোমান্স তৈরি করা নয়,
এর একমাত্র উদ্দেশ্য যাতে আমরা একটু থামি, একটু চিন্তা করি, যাতে আমাদের ভেতরের মরে যাওয়া মানুষটা আবার একটু জেগে ওঠে। আর ওনার নিষ্পাপ দুটি সন্তানের জন্য অনেক অনেক দোয়া করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের আশেপাশের মানুষদের আগলে রাখবেন, আর হ্যাঁ, অবশ্যই সাবধানে থাকবেন। আমি শারমিন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।